আসসালামু আলাইকুম। একটু লেট হয়ে গেছে, আপনারা মেসেজ করছিলেন সবাই। আমরা পরিসংখ্যান করতেছিলাম। দেখেন, পরিসংখ্যান তো বিভিন্ন ক্যাম্পাসে 4টা 5টা অধ্যায় হয়ে যাওয়ার কথা। আমরা যদিও আহ, একটু পিছায় আছি। পিছায় থাকার কারণ হচ্ছে ধীরে সুস্থে প্রশ্নগুলো আমরা সুন্দর করে পড়ার চেষ্টা করি এবং একটা বইয়ের একটা অধ্যায় শেষ করে আর একটা বইয়ে যাই এবং অনেক প্রশ্ন পড়ি, যা শুধু লেকচার দিয়ে চলে গেলে খুব দ্রুত শেষ করতে পারতাম। ঠিক আছে, তো এই জন্য আমরা একটু পিছিয়ে থাকবো, তবে যেটাই পড়ি না কেন কার্যকর ভাবে পড়বো ইনশাআল্লাহ। দেখেন, দ্বিতীয় অধ্যায়ে আমরা 2টা প্রশ্ন করছিলাম, আপনাদের মনে থাকার কথা। একটা পড়ছি, আচ্ছা, আর একটা হলো এইটা। ঠিক আছে, আশা করি এই 2টা প্রশ্ন আপনারা পরীক্ষা পারবেন। এবার আমরা 3 নাম্বার প্রশ্নটা করব। ঠিক আছে, আমি 1 2 3 এই 3টা অধ্যায়ে আপনি অঙ্ক ছাড়াই 3টা প্রশ্ন পেতে পারেন, আর অঙ্ক আসলেও মোটামুটি এই 3টা অধ্যায়ের অঙ্কগুলো সহজ আছে। ঠিক আছে, এই 3টার থেকে আপনি অবশ্যই মানে চেষ্টা করবেন যে যাতে 3টা আপনার কমন পড়ে। আচ্ছা দেখেন, 3 নাম্বার প্রশ্ন এখানে বলছে সম্ভাবনা বিন্যাস। সম্ভাবনা বিন্যাস প্রশ্নটা কিন্তু খুব সহজ, বইতেও কিন্তু ছোট্ট করে দেওয়া আছে। তবে একটা বইতে অল্প করে আছে, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যদি 8 মার্ক এটা আসে তাহলে বইতে যতটুকু আছে ততটুকু দিলে হবে না। সেই ক্ষেত্রে আপনি মূল বৈশিষ্ট্য যে 3টা আছে বোধহয় বইতে, 3টা লাইনে, এটাকে একটু বড় করে মোটামুটি এই পর্যন্ত আনতে হবে উত্তরটা, এবং এই ছকটা দিবেন, এতটুকু দিবেন। হ্যাঁ, তারপরে মূল বৈশিষ্ট্য 3টা জায়গায় আপনি 4টা দিবেন। এভাবে বড় করে জাস্ট 4টা বাক্যে দিবেন না, কি করবেন কি 4টা প্যারাগ্রাফ করবেন। ঠিক আছে, তাহলে প্রশ্নটা কি 8 মার্কের উপযোগী হবে। অনেক প্রশ্ন আছে আমাদের পরিসংখ্যানে, সেটা 4টা 5টা লাইন, ছোট ছোট লাইন, কিন্তু আপনাকে 8 মার্কে আসলে আপনাকে কিন্তু বলে নাই বইতে 4টা লাইন আছে বিধায় ছোট ছোট আপনি ওই 8 মার্কের 4টা লাইনে দিবেন, এটা কিন্তু বেমানান। ঠিক আছে, ওইটার আলোকে ভিত্তি করে আপনাকে বাড়তি কথা যোগ করে আপনাকে ইয়ে করতে হবে। ঠিক আছে, তো এটাই আর কি। তো এখানে সম্ভাবনা বিন্যাস ইংরেজিতে হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে তোমরা বুঝতে পারলাম বন্টন বা বিন্যাস, প্রবাবিলিটি বিন্যাস বা সম্ভাবনা বিন্যাস। ঠিক আছে, এখন এটার সংজ্ঞাটা কি। যদি এক্স একটি বিচ্ছিন্ন চলক হয়, চলক কি আর বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন চলক কি আমরা আগেই শিখছি, আগের ভিডিওগুলো দেখবেন, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, এক্স একটি বিচ্ছিন্ন চলক এবং এক্স এর বিভিন্ন মান, এক্স এর অনেকগুলো মান থাকতে পারে না। আপনি সংখ্যাটা যা আছে একবারে, এখানে বাড়তি কথা নেই, আপনি মুখস্থ করার চেষ্টা করবেন। এক্স একটি বিচ্ছিন্ন চলক হয় যদি, এবং এক্স এর বিভিন্ন মান যদি হয় x1 x2 ডট ডট মানে কি x3 x4 x5 অনেক কিছু আছে তাই না, এবং xn পর্যন্ত, এনটা এই নিচে নিচে দিকে দিবেন। ঠিক আছে, এন মানে হলো নাম্বার, এ কত হবে সেটা আপনি জানেন না, ডট 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 xn মানে যদি আপনি ধরেন 30 তাহলে 30, যদি আপনি ধরেন 100 তাহলে 100। ঠিক আছে, তাহলে এক্স একটি বিচ্ছিন্ন চলক এবং এক্স এর বিভিন্ন মান x1 x2 ডট 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 xn। এতটুকু তো বুঝলেন আপনারা তাই না। এর বিপরীতে সম্ভাবনা, কার বিপরীতে সম্ভাবনা বলেন তো, এক্স এর বিভিন্ন মানের বিপরীতে। যদি এক্স অন হয় এক্স এর মান, তাহলে তার সম্ভাবনা p1। যদি x2 হয় তাহলে তার সম্ভাবনা p2। যদি x3 হয় তাহলে তার সম্ভাবনা x3, ডট 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 ডট। যদি xn হয় তাহলে তার সম্ভাবনা pn। বুঝতে পারছেন এই পর্যন্ত, কি বুঝতে পারলেন। আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সংজ্ঞা দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, যদি হয় এবং p1 p2 ডট 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 pn সমান 1 হয়, এখন এইটা সমান যে 1, এটা আমরা কোথায় পেলাম। আমরা জানি একটা ঘটনার সমস্ত সম্ভাবনার সমষ্টি 1। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি p1 মানে প্রবাবিলিটি অফ 1 বা এক্স এক্স 1 এর এই ঘটনা ঘটার সম্ভাবনা p1 p2 আমি কিন্তু যথাক্রমে বলে দিছি যে x1 এর টা p1, x2 টা p2 বলে দিছি। এখন আবার বলছি যে সমস্ত সম্ভাবনার যোগফল 1।
আমরা আগেই কিন্তু প্রমাণ করছি প্রথম অধ্যায়ে, আপনাদের মনে থাকার কথা, যে সমস্ত সম্ভাবনার সমষ্টি এক। তাহলে P1 প্লাস P2 প্লাস P3 P4 P5 P 1 কোটি হোক, সমস্যা নেই, তার সম্ভাবনা কত? 1। যদি 1 হয় তখন এখানে কতগুলো বাক্য আছে? একটা বাক্য। বাক্য কিন্তু একটা, দাড়ি যেহেতু নাই, বাক্য একটা, কিন্তু আমি ছোট ছোট ক্ষুদ্র অংশ কটা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা মনে রাখবেন। হয় তখন তাকে এক্স এর সম্ভাবনা বিন্যাস বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলা হয়। একটা বাক্য। আপনারা আশা করি সবার মুখস্থ হয়েছে বাক্যটা, আপনারা সবাই পারবেন, ঠিক আছে? যদি মুখস্থ না হয় তাহলে একটু বুঝে বুঝে পড়বেন, ঠিক আছে? এখন এই যে জিনিসটা আমরা উপরে ব্যাখ্যা করলাম, সেই জিনিসটাকে আমরা টেবিলে লিখব। নিম্নের টেবিলে এক্স চলকের সম্ভাবনা বিন্যাস দেখানো হলো। যা বলছি এতক্ষণ ঠিক সেই জিনিসটাই আমরা এখানে লিখব। লিখে এই যে উপরে যা বলছি সংজ্ঞার মধ্যে সেই 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 কথাগুলো দিয়েই আমরা সেই একই জিনিস ঘুরাই ফেরাই আমরা 4টা পয়েন্ট বানাই, আমরা এটার বৈশিষ্ট্য লিখে দিব। বুঝতে পারছেন? আচ্ছা, এক জিনিস, এটা এক জিনিস, এটা এটা তিনটা জিনিস একই জিনিস। নিম্ন টেবিল এক্স চলকের সম্ভাবনা বিন্যাস দেখানো হলো। দেখেন বিচ্ছিন্ন দৈব চলক, এখানে এই ব্র্যাকেটটা হবে না। বিচ্ছিন্ন দৈব চলক আরেকটা হলো সম্ভাবনা। বিচ্ছিন্ন দৈব চলক এক্স, x1 x2 x3 ডট 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 xn, চাইলে আপনি x4 x5 ও দিতে পারেন। x যখন বিচ্ছিন্ন দৈব চলক তখন তার সম্ভাবনা প্রবাবিলিটি অফ x, x অন যখন বিচ্ছিন্ন দৈব চলক তখন তার প্রবাবিলিটি অফ x অন। সাউন্ড ক্লিয়ার না। ইমরান ভাই কিছু বলবেন? শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাবে। আমি একজন মেসেজ দিছে ক্লাস কখন হবে কি একটু উত্তর দিলাম আর কি। যাই হোক, তাহলে টেবিলটা দেখেন। আচ্ছা, এখানে টেবিলে এক্স এর ক্ষেত্রে পি এক্স, প্রবাবিলিটি অফ এক্স, এক্স ওয়ান এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এক্স ওয়ান। এখন এই পি অফ এক্স এটা কি? এটা আপনি নিশ্চয়ই জানেন, এটা স্যাররা আপনাদের পড়াইছে। আর এইটা কি তা কিন্তু প্রথমাদের সমস্ত ভিডিওতে আমি একবারে ভেঙে চুরে বলার চেষ্টা করছি। প্রথমাদের পূর্ণাঙ্গ ভিডিও বলতে পারেন, আপনি দেখবেন ভিডিওগুলো। আর সরাসরি তো থাকছিলেন। এক্স ওয়ান হলো পি অফ এক্স ওয়ান, মানে এক্স ওয়ান এর প্রবাবিলিটি। এক্স টু হলো পি অফ এক্স টু, x3 p of x3 ডট 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 xn p of xn। এখানে x টাকে বড় হাতে দিয়ে বা একটু বড় দিয়ে এনটাকে নিচের দিকে ছোট করে দিবেন, ঠিক আছে? এখানে এটা পরবর্তীতে টাইপ মিস্টেক হয়েছে। তো এটা বুঝলেন, এটা বুঝলেন, এটা বুঝলেন, দুটো অংশ। 3 নম্বর অংশে আমরা চলে আসতেছি। এবার আমরা দেখবো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মূল বৈশিষ্ট্য। যদি বৈশিষ্ট্য সেগুলো যদি ধর্ম বলে তাও এগুলো, ঠিক আছে? আমাদের পরিসংখ্যানে কিন্তু এই দেখেন বৈশিষ্ট্য, শর্ত, ধর্ম একই জিনিস। আপনি আপনি একই জিনিস লিখবেন, ঠিক আছে? এখানে দেখেন বৈশিষ্ট্য যা, শর্ত যা, ধর্ম তা, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে। তা আমরা 1 নম্বরে দেখি, দেখেন সম্ভাবনাগুলো 0 এবং 1 এর মধ্যে থাকতে হবে। এই কথাটা কি বুঝতে পারছেন? সম্ভাবনাগুলো 0 এবং 1 এর মধ্যে, মানে মনে করেন মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে হয় আপনার টেইল উঠবে, আর না হলে টেইল উঠবে না। কথা বুঝতে পারছেন? সে টেইল যখন উঠবে তখন টেইল অন সম্ভাবনা, আর তখন বিপরীতে হেডের সম্ভাবনা 0। মানে একটা উঠে আর একটা কিন্তু কখনোই উঠতেছে না। বুঝতে পারছেন? তার মানে যে ঘটনাটা ঘটবে আপনি মনে করতেছেন তার সম্ভাবনা সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এটা একটা স্বতঃসিদ্ধ কথা, এটা আপনার মনে রাখতে হবে। এবং এটা আপনি 0 থেকে 1 এর মধ্যে তা প্রমাণ করে অলরেডি আমরা প্রথম অধ্যায়ে কিন্তু এটা প্রমাণ করছি। এইটার প্রমাণ কিন্তু একটা প্রশ্ন, তাই না? 8 মার্কের একটা প্রশ্ন, অষ্টম ব্যাচে আসছিল, নবমে আসছিল কিনা জানি না।
নবমে তো আসার কথা না, দশম বেসে না আসলে 11তম বেসে আসবে, ঠিক আছে, অথবা দশম 11 একাদশ বেসে একসাথে পরীক্ষা হলে এটা পেতে পারেন 8 মার্কের। প্রতিটি সম্ভাবনা প্রবাবিলিটি অফ এক্সটা 0 বা 1 এর মধ্যে থাকবে। এই কথা আর এই কথা একই, এটা আর এটা একই বাক্য, এটা একই বাক্য। বড় করার স্বার্থে এক জিনিস ঘুরাই লিখছি, অর্থাৎ 0 লেস দেন অর ইকুয়াল পি অফ এক্স লেস দেন অর ইকুয়াল 1। এখানে 3টা বাক্য আছে, 3টা বাক্য একই জিনিস, শুধু প্যারাগ্রাফটা বড় করার স্বার্থে লেখা হয়েছে এক জিনিস। অর্থাৎ এটা তো আপনারা বুঝেন, তীর চিহ্ন কোন দিকে আছে, তীর চিহ্নের এটা তীর চিহ্ন, আমি বল তীর চিহ্ন না, সরি, লেস দেন আর গ্রেটার দেন চিহ্ন, কিন্তু এটা আমি কেন আপনাকে চিহ্নটা একটু বোঝাই। এটা বড় যে দিকটা সেটা কি বড় না, মাছের মতো হা করে আছে, এটা এই দিকে হবে 2, আর এই ছোট দিকটা এই দিকে হবে 1। তার মানে এই দিকটা ছোট, এই দিকটা বড়, বুঝতে পারছেন। আর নিচে যখন একটা দাগ দিবেন তখন সেটা হবে ইকুয়াল, অর্থাৎ 1 আর 2 হয় 2 এর থেকে 1 ছোট, না হয় 2 এর 1 সমান, বুঝতে পারছেন। তাহলে এখানে 0 প্রবাবিলিটি অফ এক্স এর মানটা হয় 0, না হয় 0 থেকে বড়, আর না হয় 1, না হয় 1 থেকে, হয় 1 না হয় 1 থেকে ছোট। তার মানে 0 থেকে 1 এর মধ্যে কখনোই 0 থেকে ছোট হচ্ছে না, আবার 1 থেকে বড় হচ্ছে না। ক্লিয়ার? 1 নাম্বার। 2 নাম্বার কি আছে, সম্ভাবনার যোগফল 1 হতে হবে। সম্ভাবনার যোগফল 1 হতে, আমরা আগেই কিন্তু এখানে দেখছি যে সম্ভাবনা, সমস্ত সম্ভাবনার যোগফল 1, তাই না? তাহলে সম্ভাবনার যোগফল 1 হতে হবে। সমস্ত সম্ভাবনার যোগফল অবশ্যই 1, সমস্ত সম্ভাবনার যোগফল অবশ্যই 1 হতে হবে। অর্থাৎ যদি এক্স একটি বিচ্ছিন্ন দ্বৈবচলক হয়, আমরা অলরেডি জানি বিচ্ছিন্ন দ্বৈবচলক কি, এই অধ্যায়ের প্রথম প্রশ্নে গতকালকে পড়ছিলাম আমরা, গত ক্লাসে। বিচ্ছিন্ন দ্বৈবচলক, অবিচ্ছিন্ন দ্বৈবচলক কি? এক্স যদি একটি বিচ্ছিন্ন দ্বৈবচলক হয়, তবে তার সম্ভাব্য মানগুলো, সম্ভাব্য মান মানে x1 x2 ডট 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 xn, বুঝতে পারছেন, হয়, তাহলে p1 প্লাস p2 প্লাস pn সমান 1। এটি নিশ্চিত করে যে সব সম্ভাবনা একসাথে 1 হয়ে যাবে। এই যে কথাগুলো, এই 2 নম্বরে যে কথাগুলো আছে, বলেন তো আপনি এই 2 নম্বরের কথাগুলো কি আমরা এই সংজ্ঞায় পড়িনি? পড়ছি। এক জিনিস না, তাই শুধুমাত্র প্র্যাকটিস দেখেন, এক জিনিস আপনি সহজে বুঝে ফেলছেন, কিন্তু পরীক্ষায় লিখতে গেলে দেখেন অনেক জিনিসগুলো আপনার মনে আসতেছে না, আপনি লিখতে পারতেছেন না, মনে আসতেছে, আপনি বুঝতেছেন কিন্তু লিখতে পারতেছেন না। পরীক্ষা হলে কিন্তু এরকম হয়। এই জন্য আপনি কি করবেন, কি প্র্যাকটিস করবেন আর ধ্যান করবেন, ঠিক আছে। পড়ায় কিন্তু ধ্যান অনেকটা কাজে লাগে, আমার কাজে লাগে। আমি দেখবেন একবারে পড়ে দেবো হুবহু সেইভাবে, কোন পয়েন্টে কি আছে না আছে আমি কিন্তু সেইভাবে লিখে দিয়েছি, কারণ আমি শব্দ শব্দ মিলেই মুখস্থ করি না, আমি ধ্যান করি। এই ধ্যানটা করবেন আপনারা, যে কোন প্যারাগ্রাফে কি আছে, ঠিক আছে। এটা কিন্তু একটা প্র্যাকটিস। 3 নম্বরে কি আছে, সম্ভাবনা সব সময় ধনাত্মক হবে। সম্ভাবনা সবসময় কি হবে, ধনাত্মক হবে, ঠিক আছে। প্রতিটি সম্ভাবনা কিভাবে ধনাত্মক, একটা জিনিস যদি আপনাদের দেখাই প্রথমে, এই দেখেন, 0-র নিচেও যায় নাই, উপরেও যায় নাই। 0-র নিচে যদি চলে যেত তখন কি আসতো, মাইনাস হয়ে যেত না, বলেন। 0-র নিচে বলেন তো, -1টা 0 বড় না -1 বড়? তার মানে 0-র নিচে যখন যাবে তখন -1 হবে, -1 কিন্তু ছোট। তো এখানে বলছে কখনোই সম্ভাবনার মান ঋণাত্মক হবে না, সবসময় ধনাত্মক হবে। প্রতিটি সম্ভাবনা প্রবাবিলিটি অফ এক্স কখনোই নেতিবাচক হতে পারে না, এটি অবশ্যই ধনাত্মক মান হবে। দেখেন বাক্য আছে 3টা, এক জিনিস কিন্তু ঘোরাই লিখছি। অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0। প্রবাবিলিটি অফ এক্স, এক্স এর মান সবসময় হয় 0 হবে, না হয় 0 থেকে বড় হবে। যখনই 0 হবে অথবা 0 থেকে বড় হবে তখনই সেটা ধনাত্মক হচ্ছে, ঠিক আছে, সেটা কখনোই ঋণাত্মক হচ্ছে না, বুঝতে পারছেন। এরপর 3 নাম্বারটা, 1 2 3, আপনি যদি চান যা আছে তাই লিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো একটা জিনিস কি, আমাদের এই যে আমি আপনাদেরকে যে পড়াচ্ছি এটা কিন্তু লেকচার দিচ্ছি না। প্রশ্নে যতটুকু লিখতে হবে, যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেই প্রশ্নের কতটুকু উত্তর হবে সেই উত্তরটা হাতে কলমে দেখাই দিচ্ছি। তার মানে আপনি বই ধরেন, নোট ধরেন, আপনি কিন্তু পরীক্ষায় কি লিখবেন সেটা বুঝতে পারবেন, ঠিক আছে। এখন আমরা হয়তো অনেক সময় করি কি, আমরা ক্লাসে যাই, আমাদের স্যাররা লেকচার দিচ্ছে, অনেক কিছু শেখাচ্ছে, কিন্তু আবার অনিয়মিত আমরা একদিন স্যার একদিন যাচ্ছি না, স্যার হয়তো একদিন ক্লাস করাচ্ছে 2 দিন, উনি বলতে আজকে অসুস্থ, উনি আজকে করাবেন না, দুই সপ্তাহে 2টা শুক্রবার করছেন, আজকে উনি করাচ্ছেন না, আপনি ভুলে গেছেন। মাঝে বিশাল বড় একটা গ্যাপ, শুক্রবার, আপনি বই ধরার টাইম পাননি, আপনি ভুলে গেছেন। এই নানান কারণে আমাদের কিন্তু সমস্যা থেকে যাচ্ছে। এই জন্য আপনি ভিডিওগুলো রেকর্ড থাকার কারণে ধারাবাহিকভাবে আপনি ভিডিওগুলো দেখবেন, ক্লাসে থাকবেন, ঠিক আছে। এইটা করলে আপনার এই ক্লাসগুলো অবশ্যই এমন ফলপ্রসূ হতে পারে যেটা হয়তো আপনি অন্য কোথাও পাচ্ছেন না।
এটা আমি বুঝে শুনে সচেতন ভাবে আপনাকে বললাম। হ্যাঁ, অন্য কোথাও হয়তো এরকম ভাবে পাবেন না। ক্লাস দিচ্ছি, ভিডিও দিচ্ছি, ধারাবাহিকতা কিন্তু সবসময় থাকতেছে। ক্লাস নিতে না পারলেও ধারাবাহিকতা কিন্তু আজকে একাদশ ব্যাচের ভাই বোনরা কিন্তু কখনো ধারাবাহিকতায় কোনো ত্রুটি পান নাই। আমি যেভাবে বলছি সেভাবে ক্লাসগুলো নিয়ে যাচ্ছি। ঠিক আছে, 4 নম্বরে কি আছে দেখেন, সম্ভাবনা একটি সুনির্দিষ্ট মানের জন্য নির্ধারিত থাকবে। প্রতিটি নির্দিষ্ট মানের জন্য সম্ভাবনা নির্ধারণ করা যায়। অর্থাৎ আমরা যদি ধরি যে হেড উঠবে, তাহলে হেড ওঠার ক্ষেত্রে যে মানটা, ওটার একটা সম্ভাবনা আছে, আছে না? আবার হেড ওঠার বিপরীতে যদি টেইল ধরি, মনে করি মুদ্রা নিক্ষেপে হেড ওঠার সম্ভাবনা 1/2, আবার টেইল ওঠার সম্ভাবনা 1/2, মানে হাফ হাফ। কোনটা উঠবে আপনি জানেন না, অর্ধেক চান্স। বুঝতে পারছেন? তার মানে প্রতিটি মানের জন্য সম্ভাবনা নির্ধারণ করা যায়, নির্দিষ্ট থাকে। প্রবাবিলিটি অফ এক্স এর নির্দিষ্ট মান নির্ধারিত হবে। কিভাবে নির্ধারিত হবে দেখেন, এক্স ওয়ান হলে এইটার সম্ভাবনা, এক্স টু হলে এটার সম্ভাবনা। তার মানে প্রত্যেকটা নাম্বারের সম্ভাবনা কিন্তু আমরা নির্ধারণ করতে পারতেছি। বুঝতে পারছেন? এটা যদি মুদ্রা নিক্ষেপের, লুডো নিক্ষেপের যদি অন হয়, অন পাস, 6 পাশি ডাইসের অন পাস, অন নাম্বার পাস হয়, এটা যদি 2 নাম্বার পাস হয়, 3 নাম্বার পাস হয়, পাস মানে দিক, দিক সাইড, এটা যদি 3 নাম্বার পাস হয় মানে 3, এটা যদি 6 হয়, আমরা 1 কে বলি পুট, 6 কে বলি ছক্কা, তাই না? আপনারা কি বলেন? আচ্ছা, যাই বলি না কেন, এই যে যদি দিক হয় তাহলে কিন্তু সম্ভাবনা সব এক। মুদ্রা নিক্ষেপে 6 ছক্কা ওঠার সম্ভাবনাও যা, পুট বা 1 বা বিন্দু যাই বলেন না কেন, ওটা ওঠার সম্ভাবনাও কিন্তু তাই। ঠিক আছে, একটা অঙ্ক আছে না প্রথম অধ্যায়ে এটা নিয়ে? তা এই হলো প্রথম অধ্যায়, সরি দ্বিতীয় অধ্যায় 3 নাম্বার প্রশ্ন। আমি বোধহয় 3 নাম্বার প্রশ্ন পড়াতে গিয়ে 20-15 মিনিট সময় নিয়ে নিছি। আমাদের ঠিক 9:30 একটা ক্লাস আছে। ঠিক আছে, অনেকে আমাকে নক দিচ্ছেন এই মাত্র যে ক্লাস করবেন, কিন্তু দেখবেন যে আমি যখন ক্লাস জয়েন করবো, ভাই বোনরা যথাসময়ে থাকবেন না। ঠিক আছে, আর আজকে ক্লাস নিতে পারিনি মূলত এই বিদ্যুতের অবস্থা আপনাদের ওখানে বোধহয় আমাদের মতনই। যাই হোক, মানে সন্ধ্যার থেকে কতবার যে গেল তার ঠিক নাই। ঠিক আছে, নেট ওয়াইফাই আছে, কিন্তু ওই রুমের মধ্যে, বদ্ধ রুমের মধ্যে আপনার কারেন্ট চলে গেলে বসে ক্লাস করানো খুবই ডিফিকাল্ট। এই জন্য আর কি লেট হয়ে গেছে। যাই হোক, প্রতিদিন ক্লাস হবে, পরিসংখ্যান ক্লাস হবে। আপনাদের পরীক্ষা যদি একাদশ ব্যাচে, দশম ব্যাচের সাথে হয়, তাহলে খুব তাড়াতাড়ি হবে, ঠিক না? তাড়াতাড়ি হলে আপনারা বেঁচে যাবেন। কারণ হচ্ছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা পেন্ডিং রেখে দীর্ঘদিন এই যে দশম ব্যাচের মতো, নবম ব্যাচের মতো, অষ্টম ব্যাচের মতো এইভাবে কষ্ট করলে আপনি হতাশ হয়ে যাবেন। অনেকে আমাকে ফোন দেয়, যে চিটাগাং থেকে এক ভাই ফোন দিছে, মোস্ট সিনিয়র, উনি হতাশ হয়ে গেছেন। আমি বললাম, কেন ভাই হতাশ হলেন কেন? এই যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা হচ্ছে না, সেকেন্ড সেমিস্টারে ভর্তি হয়ে গেছি, এটা কেন? ঠিক আছে, আসলে এরকম ভাবে ওপেনে হচ্ছে, তবে হতাশার কিছু নাই। আমাদের ওপেনের কিন্তু সার্টিফিকেটের মূল্যটা কিন্তু একবারে কম না, কারণ অনেক কর্মজীবী ভাই বোনরা এখানে খুব সহজে পড়তে পারতেছেন, এবং এটা তাদের জন্য অনেক সুবিধা। যেমন একটা প্রাইভেট ভার্সিটিতে পড়বেন, যেমন 2 লক্ষ, 3 লক্ষ, 2.5 লক্ষ টাকা লাগতেছে, আবার ওনাকে মাঝে মধ্যে দৌড় দিতে হচ্ছে ওখানে। হ্যাঁ, হুটহাট করে সেখানেও কিন্তু অনেক ধরনের ডিমান্ড আছে তাদের। হ্যাঁ, আবার আপনারও সেখানেও দৌড়াদৌড়ি করতে হয়। তো সব মিলে এখানে আমরা রিল্যাক্সে করতে হয়, যেন ভর্তি না হলেও আপনার কোনো টেনশন নাই। আপনি একটা অ্যাপ্লিকেশন দিলেই, মোথার স্যারকে একটু ফোন দিলে, আমি যে কত মানুষকে অ্যাপ্লিকেশন অনেকে পাঠাই দিই স্যারের কাছে, হ্যাঁ, স্যারের বরাবর লিখি, দিন বরাবর স্যারের কাছে পাঠাই। তো যাই হোক, তো এই সুবিধাগুলো আপনি পাচ্ছেন দূরে বসে। তারপরে আপনি অনলাইনে ক্লাস করতে পারতেছেন, তারপরে আপনি শুক্রবারে গেলেও হচ্ছে, না গেলেও হচ্ছে। হ্যাঁ, আবার পরীক্ষা আপনি দিলেন না কোনো কারণবশত, আপনি পরের ব্যাচের সাথে দিলেন, মানে অল্প টাকার মধ্যে বেশ সুবিধা। তো এইগুলো আপনারা, আমরা কর্মজীবীরা নিতে পারতেছি। ঠিক আছে, তো এটা একটা সুবিধা। আবার পরীক্ষার হলে বেশ সুবিধা আছে। ঠিক আছে, মোটামুটি অনেকে, আমি তো দেখি যে অনেক ভাই বোন, যেমন একজন ভাই আছেন আমাদের সাথে, ফার্স্ট সেমিস্টারে উনি মৌলিক ব্যবস্থাপনা ফেল করছিলেন। হ্যাঁ, উনি কিছুই লিখতে পারেন নাই, অনেক বড় অফিসার। তো উনি পরের দ্বিতীয় সেমিস্টারে গিয়ে উনি বলতেছে যে আসলে আমার একটু একটু চালাক হইতে হবে। আমি বললাম, কিরকম চালাক? তা বলতেছে যে আমি এই যে একটু দেখি না, বানাই টানাই লিখি না, এই জিনিসটা ভুল করছি, নাহলে মৌলিক ব্যবস্থাপনায় আমি আমি ফেল করি নাকি। তা উনি পরের বারে দ্বিতীয় সেমিস্টারে গিয়ে, দ্বিতীয় সেমিস্টার সাবজেক্ট গুলোতে এমনিতেই কঠিন, কার্য ব্যবস্থাপনা আছে, বই নাই আমাদের ওইটা। ঠিক আছে, যদি আমি ওইটাকে বই লিখছি, আমি খুব সুন্দর বই লিখছি, মানে মূল বই থেকেও খুব ভালো হবে। মূল বই তো আপনি পাবেন না, ওপেনের মূল নাই। আবার ঢাকা 7 কলেজের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল বই বিশাল বড়। আমি কয়েকটা বই কিনে, নোট গাইড লেখার সময় কয়েকটা বই কিনছি, আমি দেখছি। তো উনি করে কি, ওই বানাই লেখা শুরু করে দিল, এবং কিছু টুকটাক যার কাছ থেকে পারছে দেখছে, দেখে টেকে বানাই লিখে খাতা করে দিচ্ছে, বলছে আলহামদুলিল্লাহ এবার আর কোনো ফেল হবে না। তো এই সুযোগগুলো কিন্তু আপনারা পাচ্ছেন। ঠিক আছে, কাজে ভয়ের কোনো কারণ নাই। তবে যদি একটু ভালো করতে চান, 3.5 পেতে চান, হ্যাঁ, তাহলে একটু ভালো করে লিখতে হবে।
আর মোটামুটি খাতা ভরে লিখলে 3 হয়ে যায়, অনেকের ক্ষেত্রে দেখছি কিছুই পারে না, নকল টকল করে 3 হয়ে গেছে। তো 3 হওয়া মানে কিন্তু অনেক লেখা লাগে, সেই 3টা ওপেন আপনি পেয়ে যাচ্ছেন সহজে। আবার বেশি ভালো লিখলেও কাজ হবে না, যেমন আমি কিন্তু অনেক ভালো লিখছি, 5 সেমিস্টার পরীক্ষা দিছি, আমার কত আসছে, আমার কিন্তু কত 3.63 নাকি 53 জানি, আমি ভুলে গেছি। যাই হোক, আমি আরো বেশি চাইছিলাম, তা আমার কিন্তু বেশি আসে নাই। তার মানে আপনার খাতাটা স্যারেরা দেখে কিনা আমি জানি না, এটা আমার কাছে সন্দেহ, ঠিক আছে, এবং দাবি থাকবে যাতে খাতাটা ভালোভাবে দেখে। বুঝতে পারছেন? যাই হোক, আপনি অনেক সুবিধা পাচ্ছেন অনেক সমস্যার মধ্যেও। আচ্ছা, তো 9টা 35 বেজে গেছে, আমি দুঃখিত অনেক ভাই বোন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েও আজকে যথাসময়ে আসতে পারি না, আপনারা টেনশন করবেন না। আমি পরের দিন কি পড়াবো দেখেন, চার পড়াবো, 5 নম্বর প্রশ্ন পড়াবো। 5 কিন্তু অনেক বড় বড়। এইটা বইতে আছে, দেখেন 5-এর দ্বিপদী বিন্যাসের ব্যবহার, এই 5টা আছে বইতে, 5টা লাইন, ছোট ছোট লাইন, কিন্তু আপনি নোট থেকে প্যারাগ্রাফ আকারে পড়বেন। আচ্ছা, পড়ার পরে যদি ওই 5টা দ্বিপদী বিন্যাস আপনার কাছে কঠিন লাগে, তাহলে বিকল্প হিসেবে দ্বিপদী বিন্যাসের ব্যবহার, মানে সহজ ব্যবহার কিছু আছে, সেটা আপনি পড়বেন। বিকল্প রাখছে এখানে, 12টা আছে কেন, আপনি এখান থেকে বেছে যে কোনো 7-8টা নিবেন, স্বাধীনতা হিসেবে 12টা দিচ্ছি। আচ্ছা, তারপরে এই দুটো প্রশ্ন পড়ানোর পরে আপনার সময় থাকবে না, ওই দুটাই আমাদের পরবর্তী ক্লাস 30 মিনিট হয়ে যাবে। পরের দিন আপনাদের আমি এই যে 6 নম্বর প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা আপনাদের কাছে, অনেকের কাছে ভয় লাগতে পারে, অনেকের কাছে তো স্যার বোঝাই দিচ্ছে ক্লাসে, কিন্তু আপনি লিখতে পারতেছেন না, ঠিক না? তো এইটার জন্য আপনি করবেন কি, প্র্যাকটিস করবেন। এখানে কিন্তু ফিক্সড, এটা কিন্তু একটা যোগ না যে আপনি যোগ করতে গিয়ে ভুল করে ফেলতে পারেন, সাপোজ এক্সাম্পল দিচ্ছি, বা একটা ক্যালকুলেশন, একটা সরল না যে ভুল হয়ে যেতে পারে আবার, হ্যাঁ, কোনটা যোগ করবো আগে না গুণ করবো না ভাগ করবো, ভুল হয়ে যাবে, সেটা না, কিন্তু এটা হলো ফিক্সড। আপনি যদি চান মুখস্থ করে বসাই দিবেন, যা আছে তাই, 8-এ 8 পেয়ে গেলেন। তো একটা ফিক্সড জিনিস নিয়ে ভয়ের কিছু আছে বলেন, নাই। আচ্ছা, তারপরে বিপরীতে, এটা দুইটা জিনিস একসাথে আছে, দ্বিপদী বিন্যাসে গড় এবং ভেদাঙ্ক। সাধারণত প্রশ্নে বোধহয় দুইটা জিনিস একভাবে, দুইটা যদি এসে পড়ে, আবার দ্বিপদী বিন্যাসে গড় নির্ণয় করে আলাদা করে আসতে পারে, ভেদাঙ্ক আলাদা করে আসতে পারে। তো এই জিনিসটা বারবার করতে 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 আপনি বুঝে বুঝে করবেন, যদি না বুঝে করেন তাহলে এটা জটিল সমীকরণ, আপনি ভুল হয়ে যাবে। বুঝে 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 আপনি এটা করবেন, করার পর এটা ধরবেন। দেখছেন অনেক লাইন না, লাইন তো অনেক। তা আমি মোটামুটি ওই 30 মিনিটের মধ্যে যদি একটাও পারি, আমি সুন্দর করে বোঝাই দিব, পরের 30 মিনিট একটা বোঝাই দিব। তবে এটা বোঝার জন্য আপনাকে প্রথম অধ্যায়ে যাওয়া লাগতে পারে, আর প্রথম অধ্যায়ে বোধহয় কিছু সামান্য একটু যাওয়া লাগবে, প্রথম অধ্যায়ের একটা অঙ্কে যাওয়া লাগবে, ওই যে কম্বিনেশনের অঙ্ক আপনাদের শিখেছিলাম, ওইটাই যাওয়া লাগবে। আর এর আগে যে একটা প্রশ্ন যে দেখালাম আপনার, এই সূত্রটা, এই যে দ্বিপদী বিন্যাসের যে সূত্রটা, এটা যদি আপনি মুখস্থ করেন, তাহলে বুঝেন, তাহলে আপনি এটা পারবেন, ঠিক আছে। আর পরিসংখ্যানের একটা ব্যাখ্যাংশ আছে, আমি আপনাদেরকে পরিসংখ্যান নোটের পিছনে বলা থাকতো আগে, তো ওইটা পরে উঠাই দিছি কোনো কারণবশত, আপনাদের বলা হয় না, যারা পরিসংখ্যানের নোট নিছেন তারা ওই ব্যাখ্যাংশটা নিয়েন। তার কারণ অনেকগুলো চিহ্ন, সূত্র, চিত্র আছে, যেটা অনেক সময় বোঝেন না, অধ্যায় ভিত্তিক আছে। এই মোবাইল দিয়ে 50-60টা পৃষ্ঠা প্রিন্ট করতে না চাইলে মোবাইল দিয়ে দেখবেন। তবে একটা কথা, যে নিবেন তার কাছে রাখবেন, ওইটা শেয়ার করবেন না, ঠিক আছে। আচ্ছা, তো এই ব্যাখ্যাংশটা আপনি আমার কাছে চেয়ে নিয়েন, যারা নোট নিয়েছেন তারা চেয়ে নিয়েন, ঠিক আছে। আর আপনার না, ওটা না নিলে আমি প্রত্যেকটা শব্দ, চিত্র তো আমি বলে দেবো, ঠিক আছে, সমস্যা নেই। এটা পড়ানোর পর আপনাদের এই ছোট প্রশ্নটা পড়াবো, এটা কিন্তু 8 মার্কে আসে। তারপরে পশু বিন্যাসটা, দ্বিপদী বিন্যাস না আসলে পশু বিন্যাস আসবে, পশু বিন্যাসটা আপনাদের পড়াবো, ঠিক আছে। এই কয়টা প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে পড়বেন, ঠিক আছে। আর অঙ্ক টঙ্ক যদি লাগে, সেই অঙ্কের সাজেশন ধরে দশম ব্যাচের অঙ্ক টঙ্ক কি আছে ওটা আপনাদের বলে দেবো, করাবো। তারপরে 3 নম্বর অধ্যায় চলে যাবো। 1, 2, 3 দশম এবং 11তম ব্যাচের ভাই বোনরা যারাই আছেন না কেন, 1, 2, 3 এই 3টা অধ্যায় আমার প্রস্তুত মুখস্থ থাকবে। এবং না বুঝে না, আমি বোঝানোর দায়িত্ব নিলাম, আপনাদের স্যাররাও বুঝাইছে, আমি বোঝানোর দায়িত্ব নিলাম। এই 3টা অধ্যায় থেকে 3 সেট প্রশ্ন চোখ বুঝে আপনার লিখবেন, হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে 3টা শেষ, আরো থাকবে হাতে 2 ঘন্টা। 2 ঘন্টায় পরে আপনি 4-5-এ যাবেন, ওই স্টুডেন্ট বিন্যাস আছে, তারপরে ওই যে আরো অনেক কিছু আছে, এইগুলো ওই যে কি বলে, আহ অনেক কিছু আছে, দেখলে আমার মনে এসে যাবে। যাই হোক, এই জিনিসগুলো আপনাদেরকে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। ধারাবাহিকভাবে থাকবেন এবং নক করবেন, মেসেজ দিবেন গ্রুপে যে ভাই ক্লাস কখন, কারণ আমার মনে থাকে না অনেক সময়, আমি কিন্তু সারাদিন টেবিলে বসে অনেক কাজ করি। যাই হোক, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আর থার্ড সেমিস্টারে একটা ক্লাস করাবো, মামুন ভাই এবং পুতুলাপা যারা আছেন সবাই থার্ড সেমিস্টারের ক্লাসটা আবার জয়েন করবেন, ঠিক আছে। আমি কেটে দিয়ে আবার আসবো।